গোপাল তার নাতি নাতনিদেরকে নিয়ে সন্ধ্যায় গঙ্গার ধারে ঘুরতে যায়। তখনই ন্যাপলা বলে, ওই দেখো দাদু, দুতলা নৌকা। গোপাল বলে, ধুর বোকা, ওইটা দুতলা নৌকা না, ওটা একটা বজরা। গোপাল দেখে বজরাটা তো মহারাজের না, তাহলে কার ওই বজরা? আর তাতে ওই গা মুখ ঢাকা লোকটাই বা কে? গোপালের ভারী সন্দেহ হয়, কেননা এ ধরনের বজরা থেকে বিশেষত কোনো বিশেষ লোক নাবে। তাহলে লোকটা কে? মহারাজ তো বলে মনে হয় না। লোকটাকে অনুসরণ করে দেখতে হবে। তাই গোপাল তাকে অনুসরণ করে। দেখে লোকটা কৃষ্ণনগরের দিকেই এগোচ্ছে। ক্রমশ তার পিছনে আসার পথে গোপাল দেখতে পায় লোকটা মন্ত্রীর বাড়ির কাছে গিয়ে থামে। তারপর গোপাল এক গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকে। তখন দেখে লোকটা ডাকছে, মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। মন্ত্রী দরজা খুলে বলে, এ কি সৌভাগ্য আমার, উজির মশাই স্বয়ং আমার দরজায়। উজির মন্ত্রীকে বলে, তুমি তো সব ঘটনাই আমার লোক মারফত জানো। পরশু ধনতেরাস, প্রচুর সোনা কেনা বেচা হবে, আর আমি সেই জন্য ইস্তাম্বুল থেকে প্রচুর চোরাই সোনা আনার ব্যবস্থা করেছি। এখন আমি মুর্শিদাবাদে নিয়ে যেতে পারবো না, তাই আপনি জলপথ থেকে আপনার বাড়িতে সব সোনা তুলে রেখে দেবেন, খুব সাবধানে। পরে আমি নিয়ে যাব সুবিধা বুঝে। মন্ত্রী রাজি হয়ে যায়, আর তাদের দুজনের মধ্যে ভাগ বাটোয়ারাও হয়ে যায় কে কতটা নেবে। গোপাল তাদের সব ফন্দি বুঝে যায়। পরদিন গোপাল মহারাজকে বলবে বলে সমস্ত কিছু ঠিক করে রাখে। আর অন্যদিকে উজিরের সব কথা শুনে গোপাল মনে মনে একটা ভারী বুদ্ধি বের করে ফেলে। পরদিন মহারাজকে যখন বলতে যায়, তখন দেখে মহারাজের সাথে উজির মশাই কথা বলছে। মহারাজ বলেন, উজির মশাই আমাদের সকলকে নবাবের নিমন্ত্রণপত্র দিতে এসেছে। মুর্শিদাবাদে যেতে হবে, আর সেই নিমন্ত্রণ আমাদেরকেই রক্ষা করতে হবে। উজির তারপর বলে, হ্যাঁ গোপাল, আমি আসছি। গোপাল তখন তাকে বলে যে, উজির মশাই, আপনি কখন রওনা দিয়ে পৌঁছেছেন কৃষ্ণনগরে? উজির বলে, কেন, আমি ভোরবেলা রওনা দিয়ে পৌঁছেছি। তারপর উজির মশাই মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেন। অন্যদিকে মন্ত্রীমশাই সেনাপতিকে হাত করে নেয় টাকা কড়ি লোভ দেখিয়ে, আর সেনাপতি মশাইও রাজি হয়ে যায়। এদিকে গোপাল মহারাজকে বলে, মন্ত্রী ও উজিরের মধ্যে কী কারচুপি চলছে। মহারাজ তো শুনে ভারী অবাক হয়ে যায় যে তার নিজের মন্ত্রী তার সাথে এমন করতে পারে। গোপাল বলে, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। গোপাল একটা মনে মনে ভারী জব্বর বুদ্ধি ফাঁদে। তার গিন্নিকে সে বলে যে সে শিব সাজবে আর তাকে কালী সাজতে হবে। তার গিন্নি প্রথমে রেগে যায়, রাজি হয় না, কিন্তু পরে মহারাজের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য রাজি হয়ে যায়। গোপাল ও তার বউ দুজনেই রাজি থাকে। অন্যদিকে যখন চোরাই সোনা আসে, তখন লোকজন ছিল নৌকাতে, আর গোপাল গিন্নি স্বয়ং কালী রূপে তাদের সামনে আবির্ভূত হয়। লোকজন তাকে ভয় পেয়ে যায়, প্রথমে দেখতে পায় না, তারপর সামনে গেলে লোকেরা মা কালী ভেবে তাদের কাছ থেকে পালায় ভয়ে যে তারা খারাপ কাজ করছেন। কিন্তু তারা বেশি দূর দৌড়াতে পারে না। কিছুটা দৌড়ানোর পরই তাদের মধ্যে একজন পড়ে যায়, আর গোপাল সামনে থেকে এসে তাকে ল্যাং মেরে দেয়, ফলে সে পড়ে যায়। সেই লোকটা স্বীকার করে যে সে কেন এরকম করছে। সে স্বয়ং সেনাপতি মশাইয়ের কথাতেই এরকম খারাপ কাজ করতে উদ্যত হয়েছে। গোপাল তাকে ছেড়ে দেয়, আর সে বাবা ভোলানাথের কাছে ক্ষমা চেয়ে পালায় দৌড়ে। সোনাগুলো সমস্ত নৌকার কাছে যায় উদ্ধার করতে, কিন্তু তারা নৌকাতে অনেক খোঁজার পর যখন দেখতে পায় না সোনা, তখন তারা একটা পাঠাতন তুলতে চায়। পাঠাতনটা তোলার পর তারা দেখে নৌকা বোঝাই সোনা রয়েছে। তারপর মহারাজ বেরিয়ে আসে। মহারাজ আসার পর গোপাল তাকে সমস্ত কিছু বলে। মহারাজ তাদেরকে সোনা উদ্ধার করে দেখে খুব খুশি। গোপালও মহারাজকে বলে, আপনি এই সোনা কৃষ্ণনগরের গরিব লোকেদেরকে দেবেন, তাদের খুবই সুবিধা হবে। গোপালকে মহারাজ খুবই ধন্যবাদ জানায়। আর গোপাল বলে, মহারাজ, আমার গিন্নিকে দেখুন, ও মা কালী রূপে এই সোনা উদ্ধার করতে সাহায্য করেছে। মহারাজ বলে, তোমরা উপযুক্ত পুরস্কার পাবে, নমস্কার।